কুকুর বা বিড়াল প্রথমে যদি কোনোভাবে আঁচড়ে দেয় বা কামড়ে দেয়, সেটা বাড়ির পেট ডগ বা ক্যাট হোক অথবা বাইরের কুকুর বিড়াল হোক, ফার্স্ট হচ্ছে রানিং ওয়াটারে ওকে কোনো ডিটারজেন্ট দিয়ে ভালো করে সেই জায়গাটা রানিং ওয়াটারে ওয়াশ করতে হবে। এবং র্যাবিট খুব ভীতু, র্যাবিট এতটাই ভীতু, র্যাবিট যখন আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন করি, এটা যে কোনো ভেট র্যাবিটকে হাত দিতে সুন্দরভাবে হাত দিতে হয়। ওরা কিন্তু একটু যে হাত চেঞ্জ হবে তাতেই অনেক সময় ওদের হার্ট ফেল করতে পারে। আমরা আরেকটা অনেক সময় শুনে থাকি যে কুকুর বা বেড়াল আঁচড়ে দিয়েছে এবং সেখান থেকে ওই জায়গাটার পুঁজ হয়ে বা হয় না যে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আমি রিসেন্টলি একজন আমাদের অফিসে আসেন, তার সাথে কথা বলে বুঝলাম যে তাকে বিড়াল কামড়ে দিয়েছিল এবং সেই বিড়াল কামড়ে দেওয়ার পর তার সেখানটা একদম পুঁজ রক্ত, ওই জায়গাটা ছোটোখাটো একটা অপারেশন পর্যন্ত করতে হয়েছে। তাহলে এই পোষ্য দ্বারা যদি আঁচড়ানো বা কামড়ানো হলে আমাদের প্রাথমিক কর্তব্যটা কি? কুকুর বা বিড়াল প্রথমে যদি কোনোভাবে আঁচড়ে দেয় বা কামড়ে দেয়, সেটা বাড়ির পেট ডগ বা ক্যাট হোক অথবা বাইরের কুকুর বিড়াল হোক, ফার্স্ট হচ্ছে রানিং ওয়াটারে ওকে কোনো ডিটারজেন্ট দিয়ে ভালো করে সেই জায়গাটা রানিং ওয়াটারে ওয়াশ করতে হবে। ওই জায়গাটা সঙ্গে সঙ্গে এবং অনেকক্ষণ ধরে সেটা ওয়াশ করার পরে আমি বলবো যে আপনার নিয়ারেস্ট যে হসপিটাল আছে, গভর্নমেন্ট হসপিটালে এখন ভ্যাকসিন অ্যাভেলেবেল, বা আপনাদের যিনি হাউস ফিজিশিয়ান আছে তার সাথে ইমিডিয়েট কনসাল্ট করতে এবং ভ্যাকসিন শুরু করতে। যদি বাড়ির ক্ষেত্রে হয়, যদি আপনার ডগ বা ক্যাটের ভ্যাকসিনেশন করা থাকে, সেক্ষেত্রে আপনি ভ্যাকসিনেশন কার্ড নিয়ে আপনার যে হাউস ফিজিশিয়ান বা হসপিটালে প্রডিউস করলে সেক্ষেত্রে অনেক সময় ভ্যাকসিনেশন দরকার লাগে না। কিন্তু টক্সয়েড বা ওই ইঞ্জেকশন যেমন যেটা লাগবে সেটা মানুষের ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবে। কিন্তু ফার্স্ট এডের মধ্যে বলবো, যখনই কুকুর বা বিড়াল বা কোনো পোষ্য কামড়ালো বা আঁচড়ালো, সেক্ষেত্রে রানিং ওয়াটারে একদম জল খুলে দিয়ে সেখানে একদম ডিটারজেন্ট দিয়ে খুব জোরে জোরে সেই জায়গাটা ওয়াশ করতে হবে। এবার যদি কোনো ডিপ বাইট হয়, সেক্ষেত্রে ওদের ইমিউনোগ্লোবুলিন দিতে হয় মানুষকে, সেটা আপনি হসপিটালে গেলে বা ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুই গাইড করে দেবে। আপনার কাছে এই শহুরে অঞ্চল থেকে কুকুর, বিড়াল কিংবা পাখি ছাড়া আর কোন কোন প্রাণীর চিকিৎসার জন্য কল আসে? র্যাবিটের খুব কল আসে, খরগোশ। আচ্ছা, খরগোশ, র্যাবিট আসে, সাদা ইঁদুরও নিয়ে আসে অনেকে, কিন্তু র্যাবিটের সংখ্যা খুব বেড়েছে। গিনিপিগও আস্তে আস্তে বাড়ছে, গিনিপিগও অনেকে আনে, র্যাবিটের সংখ্যা কিন্তু বাড়ছে। আমি আজকেই এখানে আসার আগে ঠিক আগেই একটা র্যাবিটের যে চোখগুলো লাল লাল হয় বা ওদেরও কি বিভিন্ন ধরনের রোগ হয় না? সবাই একসাথে মারা যায়? র্যাবিটেরও বিভিন্ন ধরনের মড়ক আসে। র্যাবিটের বিভিন্ন ধরনের অপারেশনও কিন্তু আমাদের আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকে হয়। আমি এখানে আসার আগেই আজকে একটা র্যাবিটের সি সেকশন করে আসলাম। র্যাবিটটার পেটের ভেতরে একটা বাচ্চা হাত থেকে পড়ে গেছিল, ভদ্রলোকের হাত থেকে। র্যাবিটটা পড়ে যাওয়ার পরে পুন্টু ওর নাম, পুন্টুর আজকে সি সেকশন করে আমি জাস্ট আপনার এখানে আসলাম। ওর পেটের ভেতর থেকে একটা মরা বাচ্চা বেরোলো। ওকে যার বাড়ির পুন্টু ছিল সে বললো যে হিস্টেক্টমি করে দিতে, তো আমরা ওভার হিস্টেক্টমি করে দিলাম। ওর ইউট্রাসটা বাদ চলে গেল। তো ওকে কিন্তু আমরা আবার সেফলি পেট প্যারেন্টের হাতে দিয়ে আমরা আসতে পেরেছি। র্যাবিটেরও ট্রিটমেন্ট খুব চ্যালেঞ্জিং এবং র্যাবিট খুব ভীতু। র্যাবিট এতটাই ভীতু, র্যাবিট যখন আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন করি, এটা যে কোনো ভেট র্যাবিটকে হাত দিতে খুব খুব সুন্দরভাবে হাত দিতে হয়। ওরা কিন্তু একটু যে হাত চেঞ্জ হবে তাতেই অনেক সময় ওদের হার্ট ফেল করতে পারে। র্যাবিট ট্রিটমেন্ট কিন্তু এবার আমাদের এখানকার ক্ষেত্রে, বেঙ্গলের ক্ষেত্রে বা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের ব্রিড স্পেসিফিক ট্রিটমেন্ট হয় না। আমরা যদি বিদেশে চলে যাই, কারণ আমাদের প্রায়ই যাতায়াত আছে বিদেশে, সেখানে ক্যাট ক্লিনিক হলে শুধু ক্যাটই যাবে, ক্যাট কিন্তু ডগকে দেখলে খুব ভয় পেয়ে যায়। আবার র্যাবিট ক্লিনিক হলে শুধু র্যাবিটই যাবে। সেক্ষেত্রে একই ক্লিনিকের মধ্যে যদি র্যাবিট, ক্যাট, ডগ থাকে, অনেক সময় কি হয়, ওরা ভয় পেয়ে যায়। র্যাবিট তো খুব সাসেপ্টেবল, এই হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে র্যাবিট খুব চ্যালেঞ্জিং। আচ্ছা, ওরা খুব সহজে হার্ট অ্যাটাক করে, কোনোভাবে হাত চেঞ্জ, পেট প্যারেন্টের হাত থেকে একটা ভেটের হাতে গেল, এই যে হাতটা চেঞ্জ হলো, ওরা ঠিক মতো নিতে পারলো না। তাকে হয়তো কোনো চাপাচাপিও করা হয়নি, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে অনেক সময় ওদের কোলাপস করে যায়। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। তো আমরা যেহেতু ভেটেরিনারি সার্জন, আমাদের সব অ্যানিম্যালকেই আমাদের দেখতে হয়। যখন ছোটোবেলায় প্রথম ভর্তি হলাম ভেটেরিনারিতে, তখন আমাদেরকে বললো যে তুই কি পড়ছিস, 12-এ যখন ভর্তি হলাম, কি পড়ছিস? আমি বললাম ভেটেরিনারি। তো অনেকে জিজ্ঞেস করতো কি, ভেটেরিনারি বলা মানেই সিনিয়র কাকু দাদু বা এরা বলবে কি বলার পর ওই ভেটেরিনারি বুঝতে পারে না। সেখানে যদি বিএসসি ফিজিক্স বলতাম, কেমিস্ট্রি বলতাম বা ইংলিশ বলতাম, হিস্ট্রি বলতাম, তারা বুঝতে পারছে। কিন্তু যখনই বলছি ভেটেরিনারি বুঝতে পারছে না। তারপরে বললাম বিভিএসসি,
তাতেও বুঝতে পারছেন না। তারপরে বললাম আমি ওই পশুদের ডাক্তারি। ও, গরুর ডাক্তারি? হ্যাঁ, তো সেখান থেকেই আমার শুরু। সেখান থেকেই হচ্ছে আমার যে গরুর ডাক্তারি। তখন অনেক সময় ডিমোটিভেটেড হতাম। তো আমার মেন্টার, আমার দাদা মৃণাল চক্রবর্তী আমাকে বললো, না, ওখান থেকেই তোকে ঘুরে দাঁড়াতে হবে। তোরা ভেটেরিনারিয়ানরা হচ্ছে সমস্ত অ্যানিমাল আদার দ্যান হিউম্যান, সমস্ত যারা কোনো কথা বলতে পারে না, তুই অবলাদের ডাক্তার হচ্ছিস। তোকে প্রত্যেকটা অ্যানিমালকে তোদেরকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। সেখানে একটা সাপেরও ট্রিটমেন্ট করতে হতে পারে, একটা রেপটাইলসেরও ট্রিটমেন্ট করতে হতে পারে, আবার একটা গরুরও ট্রিটমেন্ট করতে হবে, আবার একটা দুম্বারও ট্রিটমেন্ট করতে হবে। তো একটা চ্যালেঞ্জিং প্রফেশন, যে প্রফেশনটা হয়তো আমাদের ইন্ডিয়াতে এখনো অনেকটা পেছনে পড়ে আছে, কিন্তু আমাদের আরো এগিয়ে যেতে হবে, আরো 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 উপরে উঠতে হবে। আপনার কাছে ধরুন, যেহেতু গরুর ডাক্তার আপনি, যদিও অবশ্যই একটু মজা করেই বললেন, ব্যাপারটা খুবই সিরিয়াস। ধরুন এখন গো সেবা তো আমাদের হিন্দু ধর্ম বা শাস্ত্রেও আছে। রাস্তাঘাটে অনেক গরু ঘুরে বেড়াতে দেখা যায় এখন। এই সাধারণ মানুষ অনেকেই ভাবে যে গো সেবাটা করবো কি করে। তো মোটামুটি গরুদের কি খাওয়ানো যেতে পারে? কারণ খড় টড় তো এখন অ্যাভেলেবেল থাকে না। তো ওদের জন্য কি করা যেতে পারে? ওরা কিন্তু অনেকেই টাইমে আসে, এসে খেয়ে যায়, খেতে আসে বাড়িতে, আমি দেখেছি। একদম খুব ভালো কথা। একটু নেচারটাও ওদের একটু ডেসক্রাইব করবেন। অ্যাকচুয়ালি গরুর আমার যেটা ভালো লাগে, গরুর চোখ দুটো দেখতে আমার খুব ভালো লাগে। গরুর চোখের দিকে একটু তাকিয়ে দেখবেন, কি সুন্দর, কি দারুণ ওর নয়নগুলো, একদম মানে সেই পটল চেরা বলে, পটল চেরা নয়ন। এবং গরু কিন্তু ওই ফিক্সড টাইমে আসবে। আপনার বাড়ির যে ফুলকপি খাওয়ার পরে যেগুলো আপনি ফেলে দেন, শাকগুলো ডাস্টবিনে, ওগুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে একটা গরুকে প্রতিদিন একবার করে খাওয়াবেন। দেখবেন প্রত্যেক দিন আপনার গেটে এসে গরুটা দাঁড়াচ্ছে, গরুটা ঠেলে ঢুকে গিয়ে আপনার বাড়িতে খাবার চেষ্টা করবে। অনেক শাক পাতা আমরা মূলো শাকের উপরটা নিয়ে নিলাম, নিচটা সেটা ফেলে দেবেন না, সেটা ডাস্টবিনে ফেলে দেবেন না, আর প্লাস্টিকের মধ্যে ঢোকাবেন না। আমরা এখন আমি গরুর ট্রিটমেন্ট বা ছাগলের ট্রিটমেন্ট অনেক কমে গেছে। যখন খুব সিরিয়াস ক্রিটিক্যাল, যেখানে লাইফ সেভিং, সেখানেই আমাদের ক্লিনিক থেকে ট্রিটমেন্ট করা হয়। আদারওয়াইজ আমরা যখন প্রথম প্রফেশনে ঢুকি তখন গরুর ট্রিটমেন্ট প্রচুর করেছি, খুব চ্যালেঞ্জিং। গরুর অনেক পোস্টমর্টম করতে গিয়ে আমরা দেখেছি গরুর পেটে প্রচুর প্লাস্টিক থাকে। আমরা কি করি, শাক পাতাগুলোকে খেলাম, খাওয়ার পর যেগুলো শাক পাতার তলাগুলো থাকলো সেগুলো কেটে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আমরা ডাস্টবিনে ফেলে দিলাম। এবার গরুগুলো তো আমরা তো ফ্ল্যাট করেছি, আমরা বাড়ি করেছি, আমরা ঘর করেছি, আমরা কিন্তু গ্রেজিং ল্যান্ডই কমিয়ে দিয়েছি। গ্রেজিং ল্যান্ড কমিয়ে দেওয়ার জন্য ওরা ডাস্টবিনে গিয়ে সেই প্লাস্টিকের গন্ধটা পাচ্ছে, দেখতে পাচ্ছে সবুজ, সেই গন্ধটা পেয়ে ওরা ওটা খাচ্ছে, প্লাস্টিক সমেত ওরা ইনটেক করে ফেলছে। সেটা কিন্তু ওদের ক্ষেত্রে প্রচুর ক্ষতিকর হচ্ছে। প্লাস্টিক ইউজ কমান। যেগুলো আপনার ফেলে দেওয়া জিনিস, শাকসবজি যেগুলো আপনার আর লাগছে না, আপনার খাবেন না। কারণ মানুষ তো বললাম যে খুব স্বার্থপর, তো যে পোর্শনটা খেতে ভালো লাগে সেই পোর্শনটা তো আর কাউকে খেতে দেবে না। আমি বলছি না যে ফুলকপিটাই খাওয়ান, যেদিন পারবেন একদিন ফুলকপিটাও খাইয়ে দেখবেন, দারুণ আনন্দ পাবে ওরা, দারুণ আনন্দ পাবে। ফুলকপির যে পাতাগুলো ফেলে দেন সেটা প্লাস্টিকে না দিয়ে একটা একটা করে একদিন খাওয়াবেন, দেখবেন দারুণ লাগবে। গরুর সুন্দর জিভটা দিয়ে কি সুন্দর খাবে।